Hey, how are you all? Fine? I think things are moving like zoom, isn't it? Okay. So, in my previous video, I taught you about parts of speech. I mean, its definition, classifications, everything were covered. And I gave you a rough idea about noun and its classifications too, right? But did you miss that one? If you missed that one, please ensure watch that one, and after that you are really welcome to this video. But before moving forward, I need to welcome you. Hey, hi, this is Anup Sarkar. I am a teacher since 19 years and this is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. তো যাই হোক, বোর্ডে চলে এলাম আর আজকে বোঝাবো নাউনের যে 5টা ভাগ আছে সেই ভাগগুলো। ভাবছেন বাংলায় কেন বলছি? আরে বলার উদ্দেশ্যটাই এই যে বাঙালিরা বোঝে, বাঙালিদেরকে ইংরেজিটাকে আরও সহজতর করে তোলা, এটাই উদ্দেশ্য। যাই হোক, তো নাউনের 5টা ভাগ আছে, একবার লিখে দিই। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, টি এর মাথায় কাটিনি, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন, রাইট? তো এগুলোর বাংলায় কি নাম আসে তার আগে জেনে নিতে হবে যে বিশেষ্য পদ মানেই তো নাউন, বিশেষ্য সেটাই নাউন। তো আমি এখানে লিখেছি প্রপার নাউন, সেটা বিশেষ্য পদেরই একটা অংশ হবে বাংলায়। তাহলে কি হবে সেটা লিখে নিই। তো কি কি দাঁড়ালো? প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন শ্রেণীবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইংরেজিতে বাংলায় আমরা শিখলেও জিনিসগুলো সব এক নয়। ইংরেজিতে নাউন, বাংলায় বিশেষ্য। ইংরেজিতে নাউনের সংখ্যা 5টি, বাংলায় বিশেষ্যের সংখ্যা 6টি। এটা হলো ডিফারেন্স। একটা জিনিস একটা যদি খেয়াল করেন, আমি তো এখানে লিখে দিলাম নামবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, কিন্তু 5টা হচ্ছে আর একটা কোথায় গেল? এক, দুই, তিন, চার, 5, 6, ছটা হয়ে যাচ্ছে। তাহলে এই ভাববাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য এই দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। বাংলায় বিশেষের 5টা বিশেষ্য পদ আছে: নামবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য আর বস্তুবাচক বিশেষ্য। ইংরেজিতে যেটা সেটা হলো 5টা: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। হয়ে গেল, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। একটার মধ্যেই দুটো ঢুকে থাকে, যে কারণে ওই 5টা হয়ে যায় ইংরাজিতে, আর বাংলায় 6টা, আলাদা আলাদা করে শিখতে লাগে। এইবার বোর্ডে এখন শুধুমাত্র 2টো নাউনই আছে, 3টে নাউনকে মুছে দিয়েছি, প্রপার নাউন আর কমন নাউন। এই দুটোকে একসঙ্গে বোঝাবো। সাপোজ দুটো সেন্টেন্স লিখেছি। এক হলো রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এম্পেরর আকবর রুলড ওভার ইন্ডিয়া। এখানে নাউন কতগুলো আছে সেটা দেখি আগে। নাম, এটা একটা নাউন। ফ্লাওয়ার, এটা একটা নাউন। রোজ একটা ফুলের নাম, নাউন। আর ফ্লাওয়ার একটা বস্তুর নাম, নাউন। এম্পেরর,
সম্রাট, এটা কি? এটা একটা পদের নাম। সম্রাট, সে তো একটা সিংহাসনের অধিকারী, একটা পদ। তাহলে যাই হোক, সেটা নাউন। আকবর, এটা একটা নাউন। এখানে কি আর নাউন আছে? হ্যাঁ আছে, ইন্ডিয়া। ইন্ডিয়া একটা নাউন। সো এতগুলো নাউন আমরা পাচ্ছি, তাই তো? তো ফার্স্ট সেন্টেন্সটা যদি ফলো করি, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। রোজ একটি, মানে গোলাপ একটি সুন্দর ফুল। এখানে আমি এই সবগুলোকে যদি চেপে ধরি, শুধু রাখি ফ্লাওয়ার, যদি আপনাকে যদি বলি ফ্লাওয়ার, তাহলে আপনি কি বুঝবেন? আমাকে প্রশ্ন কি করবেন? ফার্স্ট প্রশ্নটাই তো আপনার এই হবে, ফ্লাওয়ার, ওকে, হুইচ ফ্লাওয়ার, এটাই বলবেন। আমি তখন বলবো রোজ, তখন ও, ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার। তো তারপরে কি আসছে? রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। আর আমি যদি বলি দি রোজ, তাহলে আপনি কি বলবেন? ও, ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার। তাহলে রোজ বললে ধারণাটা আমাদের আগে থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি কিসের কথা বলছি। কিন্তু ফ্লাওয়ার যদি বলে দিই, তাহলে ধারণাটা মোটেই ক্লিয়ার হচ্ছে না যে আমি কোন ফ্লাওয়ারের কথা বলছি। আই মিন, অনেক ধরনের ফ্লাওয়ার্স আছে, তাহলে কোন ফ্লাওয়ারটার কথা আমি বলছি? সেটা কি গোলাপও হতে পারে, তো অন্য কিছুও হতে পারে। আমি যদি সাপোজ এটা ধরে রাখি, তাহলে তো বোঝা যাচ্ছে না যে কার কথা বলছি। কিন্তু যদি রোজ বলে দিই, তখন বুঝতে পারবেন ওকে, তো ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ারের কথা বলছে, তাই তো? তাহলে এটা বুঝতে পারছি, সে কারণে এই ধরনের নাউনগুলো হয় প্রপার নাউন। আর এই ধরনের নাউনগুলো আমি সংক্ষেপে না, ডিটেলেই লিখে দিই। আর রোজটা হলো কমন নাউন। এটুকুনি ধারণাটা ক্লিয়ার হয়েছে যে এটা হলো প্রপার নাউন, ওটা হলো কমন নাউন। মানে যে নাউনটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে যে আমরা কার কথা বলছি, সেটা হবে প্রপার নাউন। আর যে নাউনটা আমাদেরকে সম্পূর্ণভাবে আইডিয়া দেবে না যে আমরা কার কথা বলছি, সেটা হয়ে যাবে কমন নাউন। রাইট? ডেফিনেশনটা দিয়ে দিই। কি লিখলাম? দ্য নাউন হুইচ সার্ভস দ্য নেম অফ এ পার্সন অর থিং অর এনিথিং স্পেসিফিক্যালি ইজ কল্ড প্রপার নাউন। যে বিশেষ্য পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝানো হয়, তাকে প্রপার নাউন বলে। নির্দিষ্ট করে বোঝা যাবে যে কার কথা বলা হচ্ছে, কিসের কথা বলা হচ্ছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, বা যা কিছুই হোক, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর কমন নাউন কি হবে? এইটাই কমন নাউন। কি করে দেখাবো? পার্থক্যটা কোথায় হলো? এ সার্ভ করে, ও সার্ভ করে না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। যেটা বলেছিলাম, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, প্রপার নাউন। ফ্লাওয়ার, কমন নাউন। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে না? যদি বলি ফুল, বুঝতে পারবেন না কার কথা বলা হচ্ছে। যদি বলি রোজ, আচ্ছা, রোজ ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে। এটাই পার্থক্য, আর কিছুই না। বোঝা গেল এটা? প্রপার নাউন, কমন নাউন। এবার পরে চলে যাই। কালেকটিভ নাউন। কালেকশন বোঝাচ্ছে, অর্থাৎ সমষ্টি বোঝাচ্ছে, অনেকগুলো একসাথে। ঠিক আছে? যে বিশেষ্য পদ সমষ্টির নাম বোঝায়, এক জায়গায় অনেক কিছু। যেমন এ পাইল অফ ক্লোথস। ক্লোথস, জামা কাপড়, জামা কাপড়ের বোঝাকে বলা হয় পাইল। এটা একটা নাম আছে, ইংরেজিতে আলাদা করে লিখতে হয়। আমরা জামা কাপড়ের বোঝা, ফলের বোঝা, যাই বলি সাই বোঝা, গোছা, এসব বলি। যদিও ইংরাজিতে
আলাদা করে আমাদেরকে বলতে হবে। জামা কাপড়ের বোঝা হলে পাইল, এটা। এ বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের যদি থোকা হয়, আমরা যেমন থোকা বলি, তেমন ইংরাজিতে কিন্তু বাঞ্চ বলতে হয়। এটা ফ্লাওয়ার্সও হতে পারে, ফ্লাওয়ার্সের ক্ষেত্রেও কিন্তু বাঞ্চ হয়। এ পেয়ার অফ শুজ, টু পেয়ার অফ শুজ, থ্রি পেয়ার অফ শুজ, এরকম করে বলতে হয়। তাহলে এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো, জুতো সবসময় জোড়াতেই হিসাব করা হয়, যাই হোক ইংরেজিতে পেয়ার বলা হয় কালেকটিভ নাউনে, জুতোর জোড়া বা জুতোর কালেকটিভ নাউন পেয়ার। মিউজিশিয়ানদের যখন ওই রকম গ্রুপ হয় তখন সেটাকে বলতে হয় ব্যান্ড, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান। সোলজারদের যখন হয় তখন আমরা জানি আর্মি যাচ্ছে, আমরা বলি না আর্মি, ওই দেখো একটা আর্মি, এটা ভুল কথা। আর্মি একটা হতে পারে না, আর্মি হলো পুরো ইউনিটটাকে বোঝায়, যে ইউনিটে সোলজাররা থাকে সেটা হলো আর্মি। যাই হোক, তাহলে অ্যান আর্মি অফ সোলজার্স। এ সোয়াম অফ বিজ, আমরা বলি না বোলতার ঝাঁক বা মৌমাছির ঝাঁক, এসব বলি, ওই ঝাঁকটা কিন্তু এখানে সোয়াম, মনে থাকে যেন, বিয়ের সোয়াম। অনুরূপভাবে যদি ভেড়ার হয় ফ্লিট, যদি ডলফিনদের হয় স্কুল, এ স্কুল অফ ডলফিন। এবার চলে যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কোনো গুণের নাম, দোষের নাম, গুণের নাম, মনে থাকবে। ইংরেজিতে সব কিছুকেই বলা হয় কোয়ালিটি, আমরা দোষ গুণ বলি, ইংরেজিতে বলা হয় কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি আর গুড কোয়ালিটি, যাই হোক দোষ গুণ, ঠিক আছে? তো সেটাই লিখে দিই সংজ্ঞাটা। দ্য নাউন হুইচ ডিনোটস দ্য নেম অফ এনি কোয়ালিটি, এনি কোয়ালিটি, তার নাম মানে যে কোনো গুণ বা দোষ যাই হোক না কেন, তার নাম হলেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, মনে থাকে যেন। যেমন আগে বাংলাটা লিখে দিই। দোষ বা গুণের নামকে নামকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকে যেন। যেমন আমি, আমি একজন মানুষ, আমি খুব দুষ্টু, বাজে, একদম খারাপ, তাহলে আমার নটি ম্যান, ঠিক আছে? তাহলে আমার দুষ্টুমিটা, দুষ্টুমি, আমি নটি, ঠিক আছে, আমার যে দুষ্টুমিটা সেটা কিন্তু একটা নাম। তিনটে সেন্টেন্স লিখলাম। হি ইজ ফুল অফ কাইন্ডনেস, সে দয়ায় পরিপূর্ণ। দ্য বয় ইজ ফুল অফ নটিনেস, ছেলেটা দুষ্টুমিতে পরিপূর্ণ। দ্য ব্রাইটনেস অফ দ্য সান মেড মি হ্যাপি, সূর্যের ঔজ্জ্বল্য আমাকে খুশি করেছিল। ঔজ্জ্বল্য, দুষ্টুমি, দয়ালুতা, এই সবগুলো হলো গুণ বা দোষের নাম। এটা একটা ভালো দিক, এটা একটা মন্দ দিক, এটা একটা ভালো দিক। তাহলে ভালো হোক বা মন্দ হোক, দোষ হোক বা গুণ হোক, এগুলোকে সবই ইংরেজিতে কোয়ালিটি বলা হয়। দ্য নেম অফ এনি কোয়ালিটি ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? বোঝা গেল? এবার পরেরটায় চলে যাই। দ্য নেম অফ এ মেটেরিয়াল হুইচ ইজ ইউজ টু মেক এ থিং, একটা জিনিস তৈরি করতে গেলে যে মেটেরিয়ালটা লাগে সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন, রাইট? তাহলে বাংলায় লিখে দিই। একটি জিনিস তৈরিতে যে সামগ্রী লাগে তাকেই বলা হয় মেটেরিয়াল নাউন, রাইট? তাহলে উদাহরণ দিয়ে দিই, এক্সাম্পল। এখানে যে মেটেরিয়াল নাউনের আমি ডেফিনেশনটা দিলাম সেটা সবচেয়ে ইজি, এর থেকে ইজি মেটেরিয়াল নাউনের আপনারা কোনো ডেফিনেশন পাবেন না। সো এটাকেই মনে রাখবেন, কোনো সমস্যা নেই মনে রাখতে গেলে। আর
ভুলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যাই হোক, দ্য নেম অফ এ মেটেরিয়াল হুইচ ইজ ইউজ টু মেক এ থিং, একটা জিনিস তৈরি করতে গেলে যে মেটেরিয়াল লাগে তার নামটাই হলো ম্যাটেরিয়াল নাউন, রাইট? যেমন দিস চেয়ার ইজ মেড অফ উড, তাহলে এই চেয়ারটা কী দিয়ে তৈরি? চেয়ার, এটা নাউন। এটা কী দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি, এটা হলো মেটেরিয়াল নাউন। তাহলে গিভ মি দ্য সিলভার স্পুন, স্পুন এটা নাউন, স্পুনটা কী দিয়ে তৈরি? সিলভার দিয়ে, রাইট? তারপরে এটা হলো মেটেরিয়াল নাউন। মাই ফাদার গেভ মি এ কটন ড্রেস, ড্রেসটা কী দিয়ে তৈরি? কটন দিয়ে, মেটেরিয়াল নাউন। বোঝা গেল? সো আজকে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউন এই 5টা ভাগই বুঝিয়ে দিলাম। অনেকে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনটাকেও এর মধ্যে ঢোকায়, কংক্রিট নাউনকেও এর মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে 8টা নাউন করে দেয়। যদিও কোনো দরকার নেই, এই 5টা নাউনই মনে রাখবেন, এটাই প্রপার একদম, যে এই 5টাই কিন্তু নাউনের অন্তর্গত। সেগুলো আলাদা আলাদা ক্ষেত্রে অন্যান্যভাবে বিভাগ করে দেখানো হয়, সেটা পরবর্তীকালে বুঝে যাবেন। সো আই থিঙ্ক দিস ভিডিও ইজ গোয়িং টু বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর ইউ। আর যদি তাই হয় তাহলে একটা থামস আপ দিয়েন, আর কতটা হেল্পফুল হলো সেটা আপনাদের কমেন্টস দেখলে বুঝতে পারবো। আর পরবর্তী এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আসছি, এর পরপর তো চলতেই থাকবে। সো এরকম এপিসোডগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং।